একটা করে কেমন শেষ হইতো, আর আমি ভাবতাম একটা করে শেষ হইলো আর একটা মানে আমার সুস্থতার দিন আগায় আসতেছে। ওকে আমি কাঁদতে খুবই কম দেখেছি আর কি। ও এত চাপা স্বভাবের এবং কষ্ট পেত না তা না, মানে আমরা যেন কষ্ট না পাই ও। এই কি হওয়ার ইচ্ছা ছিল? ডাক্তার। ডাক্তার। আমি গ্রামের বাচ্চাদের সাথে ক্রিকেটও খেলতাম। ওই যে আমার বড় ভাই ক্রিকেট ভালো খেলে, তো ওই যে আমার মেজো বোন সহ আমরা তিনজনই বাসায় ক্রিকেট খেলতাম। আর এছাড়াও গ্রামের যে ছোট ছোট আমার থেকে যারা ছোট ওদের সাথে খেলতাম। ব্যাটিং করতেন না বোলিং? ব্যাটিং দুইটাই করতাম। আমি একসময় অনেক ভালো বল করতাম, কিন্তু ফোরে এটা, কিন্তু হলো ফাইভে উঠে তো পড়াশোনার চাপ তো বাড়ি যায় ওই সময়টা, যেহেতু ওই সময় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তির জন্য একটা আমাদের ওইখানে খুব বেশি একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যাইতে হয়, তাই ফাইভে উঠে সব কাজ। এটা কি পঞ্চগড় সরকারি উচ্চ বিদ্যালয়? হ্যাঁ, বালিকা উচ্চ বিদ্যালয়। বালিকা উচ্চ বিদ্যালয়। আমি যখন ফাইভে, তখন তো আম্মু অসুস্থ। আম্মুর হলো প্রি ক্যান্সার বা এরকম কিছু বলে, টিউমার হয়েছে ইউট্রাসে। তো ওইটার জন্য আম্মু ঢাকায় আসে বেশ 2.5 মাস খালি হাসপাতালেই ভর্তি ছিল। আম্মুর ইনফেকশন হয়ে গেছিল। তো আব্বু আর আমি শুধু বাসায় থাকতাম, যার কারণে ওই সময় প্রাইভেট যাওয়া আসা করতাম, কিন্তু বেসিকটা ওইভাবে হয় নাই। কিন্তু আবার শেষের দিকে আসে, তো পরে আমার বড় বোন মানে আমার বড় বোন আসে আমাকে পড়ায় আবার লাইনে ধরাই দিছে। এরপর আমি হলো ইয়াতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এখানে ভর্তি পরীক্ষা দিলাম, চান্স পাইলাম। কিন্তু ওই যে একবার টপার যারা ওদের সারিতে আমি ছিলাম না। আমার রোল 24-25 এরকমই থাকতো। হ্যাঁ। আচ্ছা, তো ওই যে সময় আপনার এটা ধরা পড়লো বা আপনি যখন জানতে পারলেন, এর আগের সিচুয়েশনটা কি ছিল? সিচুয়েশনটা তখন তো আমি ক্লাস 8-এ উঠছি জাস্ট। আর 2-3 মাস খুবই পড়াশোনা করতেছি, কারণ তখন জিএসসি এক্সাম আছে সামনে যে এসছি। হ্যাঁ, তো হলো খুবই ভালো করে পড়াশোনা করতেছি। আর তখন একটা রিউমার ছিল যে 90-তে A+, তো সব সাবজেক্টে A+ পাইলে A+, পিএসসির মতো। তো ওই সময় খুব পড়াশোনা করতেছিলাম, আর হুট করে তো করোনা আসলো, খুব সম্ভব 17ই মার্চ বাংলাদেশে। তো একদিন আমার পাটা একটু ফুলে গেছে হাঁটুর নিচে, কোন পর? ডান পা। তো ওই জায়গায় দিনের বেলা কিছু নাই, একটু হাঁটতে একটু মানে ডিফিকাল্ট হয়েছে, ওইটা না ধরার মতো। আর এই যে বাচ্চারা মানে এইটে পড়ি, যে কোনো জায়গায় পড়ে যায় তো হইতে পারে। আর আমি তো সবসময় ঘর কোনো ছিলাম এমন না, ঘুরে বেড়াইছি, খেলছি। তো এই জায়গা থেকে ওইটাকে স্বাভাবিকভাবে নেওয়াই মানে স্বাভাবিক ছিল, কিন্তু ওইভাবে ওই সময়ে তো রাতের বেলা আবার জ্বর আসতো জায়গাটার। তো আমার ওই এট এ টাইম আমার চাচাতো ভাইয়ের বোন ম্যারো ক্যান্সার ছিল। আচ্ছা। তো এটা নিয়ে তো একটা চলতেছে, এটা তো দেখতেছে বাসায়। আর তার উপরে আমার বড় বোন ওর সাথে ও আমার সুস্থতা বা ওর স্বপ্নগুলা জানি কেমন, ও স্বপ্নে যেটা দেখে আমার সম্পর্কে এগুলো হয়। তো ও রাতের বেলা একদিন স্বপ্ন দেখলো যে আমার টিউমার হয়েছে এই জায়গায়। তো পরের দিন আব্বুকে খুবই তাড়া দেওয়া শুরু করছে যে এখানে আমার মনে হয় টিউমার হয়েছে। তো করোনার সময় তখন তো একজন আরেকজনের বাসায় যায় না, হাসপাতাল গেলে তো কোয়ারেন্টাইন, এরকম একটা অবস্থা। তো পাশেই আদর্শ ক্লিনিক আছে, ওখানে আমার আব্বু একজন ডাক্তারের সাথে আলোচনা করলো। উনি বললো যে পঞ্চগড় সদর হাসপাতালে একজন ভালো চিকিৎসক আছে, উনি হাড়ের। ওনার ওই দিন লাস্ট দিন ছিল ওখানে, দিনাজপুরে ট্রান্সফার হয়ে গেছিল খুব সম্ভব। তারপরে ওখানে গেলাম, ওখানে যাই ডাক্তার দেখাইলাম, তো এক্স রে করতে দিল। এক্স রে তো আবার এক্স রে প্লেট ওই দিন ওখানে ছিল না। পরে মানে সরকারি হাসপাতাল তো, পরে ফোনের মধ্যে এক্স রেটা করে নিয়ে গেলাম। তো অনেকগুলা কিন্তু ছিল। আমি আবার যাদের হাত পা ভাঙে গেছে ওদেরকে খুবই সিরিয়াস পেশেন্ট, স্বাভাবিক ওদেরকে বসতে টসতে দিচ্ছিলাম মানে তো তারপরে যখন আমার রিপোর্টের সময় আসছে, আমি তো ভাবছি আমার কিছুই হয়নি। যখন গেছি সামনে, বলে যে আমার এক্স রেটার দিকে তাকাইছে আর আমার দিকে এইভাবে তাকাইছে ডাক্তার। হ্যাঁ, ডাক্তার। তো এটা আমি ফিল করিনি, আমার আব্বুর কাছে আমি সেদিন শুনলাম। আব্বু সেদিন বলতেছিল তো কথাগুলো, তখন জানা হয়েছে যে এভাবে তাকাইছে। তখনই আমার আব্বুর মনে হয়েছে যে সামথিং ইজ রং। পরে ডাক্তার বললো, আব্বুকে কি বললো আমি মানে বুঝি নেই বা আমার এখন মনে নেই। তো আব্বু তো খুবই বাসায় টেনশনে পড়ে গেছে, কিছু এক্সপ্রেস করে না। আমার আব্বু একটু এক্সপ্রেস কম করে আবার। পরে তখন আমার খালাতো ভাই ভাবি ডাক্তার, ওরা তখন দিনাজপুরে ছিল, ওদেরকে ফোন দিল। তো আব্বুকে বললো সে সময় তো বাস টাস সব বন্ধ। তো বললো যে খালু আপনি দেরি করিয়েন না, আপনি মোটরসাইকেলে করে কালকে ওকে নিয়ে আসেন। সেদিনই তারপরের দিন সকালবেলায় আব্বু আর আমি মোটরসাইকেলে করে গেলাম দিনাজপুরে যাই
সেই দিন ভাইয়া ওইখানে হচ্ছে 4-5টা ডাক্তার দেখাই দিল, যে মানে হাড়ের একসাথে, যেহেতু ও ডাক্তার ছিল ওখানকার, মানে সবাইকে ইয়া করে মানে ওই বিশেষজ্ঞরা বসে দেখলো, তারা এটা সাসপেক্ট করলো যে এটা এরকম মানে বোন ক্যান্সার এরকম। পরে তো এটা তো নিশ্চিত হইতে হবে, তো এমআরআই আর হচ্ছে হলো বায়োপসি, এই দুটা টেস্ট দিল, কিন্তু রংপুরে বায়োপসি হয় না। রংপুরে জাস্ট আমি এমআরআই করে ঢাকায় আসলাম। তো ওই সময় ডক্টর সিরাজুল সালিম স্যার বাংলাদেশে, উনি একমাত্র, ভাইয়া ওনার সাথে খুঁজে বের করে তারপর আমাদের এখানে সিরিয়াল দিয়ে দিছে। তো আমরা সেই দিনই রাতে একবারে বোচকা বুচকি সব কিছু মিলে অ্যাম্বুলেন্সে করে রাতে চলে আসি। ওই দিন রাতে তখন আসে 3টার দিকে সেই রেখাই, মানে তখন রমজান মাস চলতেছে তখন। এটা তো 2020 সালের ঘটনা সম্ভব না? হ্যাঁ। হুম। এরপর পরদিন ঘুমায় টুমায়, তারপরে সন্ধ্যায় ডাক্তার দেখাতে এটা গেলাম। তো ডাক্তার দেখালেন, কিন্তু আপনি নিজে যখন জানলেন আপনি তখন আমি বেশ পরে জানছি আমি টিউমার। আমি আর মানে ওই বয়সের বাচ্চারা কি, আমি অনেক এরপরে দেখছি পেশেন্ট এরা হচ্ছে কি করে ফোনের সার্চ টার্চ দেয়, কিন্তু আমি কেন জানি ওইটা আমার মাথায় কাজ করেনি, সার্চ দিয়ে দেখবো বা এরকম। আর মানে হচ্ছে না করাও হয়েছিল, আর আমার মাথায় কাজও করেনি যে আমি দেখবো সত্যিকার অর্থে। আপনি কিন্তু দেখলে ভাবছিলেন বুঝতেই যে হইতো মানে কোন এক ধরনের টিউমার বড় কিছু হয়েছে, সারে যাবো এইটুকুই। আচ্ছা। হ্যাঁ, এইটুকু ছিল আমার। এখন পরদিন ডাক্তার দেখাইতে গেলাম, উনি হচ্ছে দেখলো, দেখে তো উনি তো ওনার পেশেন্ট চিনে, কাজে ওইটাই সন্দেহ করছে, করে বাকি টেস্ট দিল। আর পরের দিন বায়োপসি করাবেন উনি। তো মিডিয়েট হাসপাতালে আমরা পরের দিন ভর্তি হয়ে যাই, মানে যেদিন ঢাকায় আসি তারপরের দিনই ভোরে ঢাকায় আসছি, তারপরের দিন এখন। তারপরে হচ্ছে বায়োপসি অপারেশন করতে গেলাম, হইলো বায়োপসি অপারেশন। তো সেদিন তো একটু ভয়, আমি তো শুরু থেকে অনেক বেশি শক্ত ছিলাম। সেদিন আমি কান্না করছিলাম যে আমার যখন অ্যানেস্থেসিয়া দিছে প্রথম তো জীবন, এখন একবারে কোমর থেকে নিচে সব অবশ, খুবই খারাপ লাগছিল। ওই আমার কান্না করা তারপর আমি খুব ওই কেমোর দিনগুলো ছাড়া কান্না করি নাই আমি আর। তারপরে হচ্ছে সেদিন রাতে বেডে শিফট করে দিল, এই যে আমার মেজো বোন আর আমার খালিদ ভাইয়া, এরা আমরা 2-3 জন আছি। তো সন্ধ্যাবেলায় এক মহিলা মানে খুবই জোরে জোরে কান্না করতেছে আহাজারি। তো উনি কি হলো, এরা তো আমাকে শুনতে দিবে না বা ইয়া করতেছে। পরে যাই ওখানে, ওরা গেছে, যাই খোঁজ নিয়ে আসছে যে ওনার মেয়ের হচ্ছে ইয়া, এই যে হাঁটুর উপরে না, ওর হচ্ছে এই যে কি বলে উপরের কোমরে জয়েন্ট। উপরে, হ্যাঁ উরুতে। হ্যাঁ হ্যাঁ, ওর উপরের জয়েন্টে ইয়া হয়েছে, এই কি বলে এই টিউমার হয়েছিল, কোথায় যে অপারেশন করছে খুব সম্ভব ময়মনসিংহে বা এরকম কোনো মানে হচ্ছে ডাক্তার ঠিক ছিল না, ভুল অপারেশন করায় এখন ওর পাটা কাটে বাদ দিতে হবে। তো খুবই তখন তো এরা তো এদের মনে তো খুব ভয় ঢুকে গেল। আর আমরা হচ্ছে ওইটা, আমি আমার মাথায় ওইটা, তো আমি তো জানতে পারছি। তো আমি এইসব কিছুর জন্য আসলে প্রিপেয়ার্ড কেমনে যে ছিলাম আমি জানি না। আমি আগে একটা ইনজেকশন দিতেও খুবই ভয় পাইতাম। মনে আছে ক্লাস 7-এর ঘটনা, আমাদের স্কুলে হেপাটাইটিস বি ওইটার জন্য পরীক্ষা হচ্ছে করতে আসছিল, আমি মানে এত ভয় পাইছিলাম বলার বাইরে। কিন্তু তারপর যে এই সহনশীলতা, এটা আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ প্রদত্ত, কেমনে আসছে এটা একটা ইয়ারই। আমি মানে এত ভয় পাইছিলাম বলার বাইরে, কিন্তু তারপর যে এই সহনশীলতা, এটা আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ প্রদত্ত, কেমনে আসছে এটা একটা। তারপরে তো ওই বায়োপসি করলাম, বায়োপসির রিপোর্ট আসলো যে হ্যাঁ ক্যান্সারই। তারপরে তার দেরি না করে 2-1 দিনের মাঝে উনি হচ্ছে ইয়া করলো আর বলে দিল যে, এটা বাসায় বলছে আমাকে, আমার সামনে বলেনি, আমাকে বাইরে যেতে বলছে 4টা কেমো দেওয়ার পর বোঝা যাবে পা রাখবো কি রাখবো না, এসব পরে শোনা আমার। তো কেমো দিতে গেলাম। প্রথম কেমোতে তো হচ্ছে কেমো তো অনেক কষ্ট, এটা তো সবারই জানা কথা। আর ওই কিছু খাওয়া দাওয়া যায় না, তারপরে খাওয়ার ব্যাপারে অনেক রেস্ট্রিকশনস, যেমন হচ্ছে ওই সময় তো ইমিউনিটি পাওয়ার একেবারে নাই, যার কারণে খাওয়া কোনো একটা ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হইলেই মারা যাওয়ার সম্ভাবনা, এরকম ব্যাপার স্যাপার। পরে কেমো দিলাম 1 নাম্বার, তারপর বাসায় আসি, এই মামার বাসায় ছিলাম এখানে। তো আসে 10 দিন পরে আমার চুলগুলো আস্তে আস্তে পড়া শুরু হয়েছে। তো এটা আমাকে বলছিল যে এটা চুল পড়বে, আর আমি কেন জানি যাই বলতো আমি সবকিছুর জন্যই যেন প্রিপেয়ার, যে ঠিক আছে ব্যাপার না, আবার তো ঠিক। আবার এটাও বলছে যে হচ্ছে ভালো করে আবার চুল হয়ে যাবে পরে। তো পরে চুলগুলো সব জায়গায় এলোমেলো করে পড়ে আছে। তো হচ্ছে আমি বললাম নাড়িয়া করে দাও, ও তো ওদেরই একটু খারাপ লাগতেছিল যে এত তাড়াতাড়ি নাড়িয়া করবো। পরে তো পুরা দোস্তর কেমন পেশেন্ট আমি, এভাবে 4টা কেমো গেল।
কষ্ট করে আর কি। আর কেমোতে একটা ব্যাপার যে মানে ভেইনগুলোর যে কি হয় এখানে, মানে ভেইন পাওয়া খুবই একই কষ্ট, তারপর ওই ওষুধগুলা গেলে ব্লক হয়ে যায় বারবার, হাত ফুলে টুলে যায়, ব্যথা করে অনেক। হ্যাঁ, ক্যানুলা করানো 2 নাম্বার কেমোতে বেবি আমি 3টা ক্যানুলা করার পর মানে পিক একে তো কষ্ট, আবার 3 নাম্বারটা করানোর পরও একবারে হাতটা ফুলে গেছে হুট করে। তো 4 নাম্বার কেমোতে যাই, মানে 4 নাম্বার কেনুলাতে যাই আমি, মানে এরকম মাঝে মাঝে হইতো। আর মানে 3 দিন কেমো দিতাম, 18 দিন গ্যাপ, এইভাবে 3 দিন করে সাইকেলটা। তো হচ্ছে 3 দিনে ধরেন যে আমার 2বার একটা ক্যানুলা দিয়ে হইতো না, কয়েক পিকেই তো একটা ক্যানুলা হইতো, পরে আবার আরেকটা করা লাগতো 2 দিন পর। তো এইভাবে যথারীতি 4 নাম্বার কেমো শেষ হলো, এবার আসলো অপারেশনের পালা। এখন তারপরে হচ্ছে আমার একটু ডাব্লিউবিসি কমে গেছিল, কিন্তু একটা জিনিস যে আমার বড় বোন এই ক্ষেত্রে অনেক বেশি, মানে ধরেন যে পেশেন্টদেরকে প্রপার যে কেমন একটা পেশেন্টের যে প্রপার মানে কেয়ার, এটা সবাই করতে পারে না। আপু ডাক্তারদের কাছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন শুনে শুনে কেমনে হচ্ছে হলো খাওয়াইতে হবে, কেমনি হচ্ছে হলো বাকি হচ্ছে ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হবে। যেমন আমাকে যখন কোনো একটা প্লেটেও খাবার দিত, ওই প্লেটের খাবারটা একটা ফুটন্ত, প্লেটটা আর কি ফুটন্ত গরম পানিতে ইয়া করতো, ওর হাতগুলো কালো হয়ে গেছিলো। তো ও হচ্ছে ওর জায়গা থেকে ও সর্বোচ্চটা করছে। তো এই জন্য আমার কখনো মানে কেমো পেশেন্টদের কিন্তু কেমোর আগে আগে অনেকেরই ব্লাড দিতে হয়, ডাব্লিউবিসি ইনজেকশন দিতে হয়। আমার এসব কিছুই লাগেনি আলহামদুলিল্লাহ, জাস্ট অপারেশনের আগে একটা ইনজেকশন দিছি আমি, ব্লাড সবসময় ভালোই থাকতো আমার। এরপরে হচ্ছে 4 নম্বর ওইখানে গেলাম ডাক্তার ওখানে, যে হচ্ছে করবে, অপারেশন হবে এরপর। তো উনি বললো, আমার সামনে ওই দিন উনি অবশ্য বলছিল যে পাটা নাও রাখতে পারে, মানে কেটে ফেলতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ কেটে ফেলতে হতে পারে। তো একটু ভয় পাইছিলাম তারপরে যখন দেখি যে, আর আমার ব্যাপারটা ছিল কি যে আমি যদি ভাঙে পড়ি সবাই এরা একবারে হয়ে যাবে, তো মানে আমি, ওই বয়সে আপনি এটা বুঝতে পারছিলেন? হ্যাঁ আমি যদি ভাঙে পড়ি, হ্যাঁ। আর 4 নম্বর সময় কেমন সময়ই এই যে আমার মেজো বোন হুট করে বলে, তুই কি জানিস তোর কি হয়েছে? আমি কারণ আমি এগুলো নিয়ে খুব বেশি মাতামাতি করতাম না। তো ও বলতেছে যে তোর ক্যান্সার হয়েছে। পরে একটু একটু শক খাইছি, কিন্তু ঠিক আছে, আমি তো বুঝতেছি বড় কিছু হয়েছে। আর ক্যান্সারের যে মানে ভয়াবহতা কি, আমি এসব কখনো সার্চও দিই নাই, কখনো কিছু করিও নাই, জাস্ট এত ভ্রুক্ষেপ করি নাই আসলে। কিন্তু এই যে লোকে যে বলাবলি করতো বা আগে থেকে তো ক্যান্সার মানে একটা বড় অসুখ, একটা হ্যাঁ বড়, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি সুস্থ হয়ে যাবো তো, সবসময় এটা মনে হতো। সব সময়। আপনি এই যে আপনি মার দাপিয়ে বেড়ানো এক কিশোরী, হঠাৎ করে হসপিটালের বেডে এবং দীর্ঘদিন কেমো দিচ্ছে, আপনার পুরো দুনিয়াটা বদলে গেল। এইটা আপনাকে খুব ইয়ে করতো না যে যখন ধরেন বেডে শুয়ে আছেন, করতো। আপনার মনে হয় আমি যদি এই যে এখন একটু খেলতে যেতে পারতাম বা একটু যদি ওই ওদের বাসায় যেতে পারতাম, ওই করতে পারতাম? আমি হচ্ছে ছোট থেকেই কি, আমার হচ্ছে বাসা তো শহরে, কিন্তু আমার নানি বাড়ির আমি প্রচুর মানে 14 মাস বয়স থেকে আমি আমার খালার কাছে থাকি। আমার খালা অনেক মানে আমাকে অনেক বেশি হচ্ছে ভালোবাসে। পরে হচ্ছে ওখানে নানি বাড়ি যাওয়া বন্ধ, এটা আমার কাছে সব থেকে বড় শাস্তি। এখন ওখানে আমার খালাতো ভাইরা ছিল, ওদের সাথে তো আমি একবারে মাছ ধরে বেড়ানো, তারপরে ইয়াতে যাওয়া। বিল ছিল? হ্যাঁ, আমাদের কাজিনদের মধ্যে অনেক বেশি, এখনো আমরা একটা বড় মানে সবাই আমরা সেম এজ তো, তাই ওইটা সব থেকে বড় শাস্তি ছিল আমার জন্য। যে আর কি হইতো, নিয়মিত খোঁজ খবর তো রাখতাম, যার কারণে ওইটাই আর কি যে আর তারপরে ফ্রেন্ডদের সাথে আলোচনা করতাম যে ওরা ইয়াতে যাচ্ছে, মানে স্কুলে যাচ্ছে। পরে হচ্ছে উম, ও আমার ফ্রেন্ড, ওদের কাছে শুনতাম যে হচ্ছে পড়াশোনা কি হচ্ছে না হচ্ছে এদের, জানতাম তো এগুলো শুনে তো একটু খারাপ লাগতোই। তারপরও কোথাও যেন মানে আল্লাহ আমাকে ওই ইয়াটা দিয়ে দিছিল, মানে যে যা না এত, আমাকে ওভারকাম করতে হবে। হ্যাঁ হয়ে যাবে আর কয়দিন, একটা একটা করে কেমন শেষ হইতো, আর আমি ভাবতাম একটা করে শেষ হইলো, আর একটা মানে আমার সুস্থতার দিন আগায় আসতেছে। আপনি কি জানতেন কয়টা কেমো দেওয়া হবে, সেটা জানতেন? হ্যাঁ 12টা কেমন, এটা আমি জানতাম। এটা শুরু থেকে জানতেন? হ্যাঁ, পরে তো 4 নম্বর কেমোতে তো অপারেশন হইলো, মানে অনেক বড় অপারেশন এটা, 5 ইঞ্চির মতো এখানে মানে করছে, 11 না 5 ইঞ্চির মতো হচ্ছে হলো হাড়, এখানে হচ্ছে কেটে ফেলে এখানে একটা প্রস্থেটিক ডিভাইস বসানো হয় 5 ইঞ্চি। এইটা জানতেন আপনি আপনার যে যে কেটে ফেলা হয়েছে? না, এসব আমি সবই পরে শুনছি। তো আমি জানতেছি আমার অপারেশন হচ্ছে এখানে পা কাটাকাটির ব্যাপার স্যাপার, মানে পা কাটাকাটি বলতে যাচ্ছি যে একটা বড় অপারেশন এতটুকুই, যে এখানে প্রস্থেটিক ডিভাইস বসানো হচ্ছে, এসব আমি আসলে কিছু জানতাম না।
হুম। তো অপারেশনের 3 দিন আগে আব্বু সহ হাসপাতালে গেছি। তো আব্বু খালি বলে যে চলো বাইরে হাঁটে আসি। আমি তো আর জানি না, আব্বুর মাথায় এটা ছিল যে আমার মেয়ে হচ্ছে আর তো ওইভাবে হাঁটতে টাটতে পারবে না, মানে হচ্ছে ডিভাইস ছাড়া এখন তো জীবন তো বাস্তবতা বদলে যাবে আমার জন্য। তো আব্বু খালি বলতো যে চলো হাঁটে আসি একটু, আর আমি বলতাম যে না আমি হাঁটবো, ইয়া নেই। অপারেশনের আগে? হ্যাঁ, এইটা আমার একটা প্রচন্ড আক্ষেপ যে আব্বু আমাকে কেন বলেনি, তাহলে আমি একটু আমার নিজের মতো থাকে না একটা। তো আব্বু ভালো চিন্তা করেই বলেনি যে আমার মন খারাপ হবে, কিন্তু আমি তো আমার জায়গা থেকে মানে যতটা স্ট্রং থাকা যায়। এরপর তো আপনি আপনি হাঁটতে যান নাই মানে ওনার? হ্যাঁ, আমি হচ্ছে যাইনি, আমি ভাবতেছি যে কি আর যাবো, কোথায় যাবো, আর হাসপাতালে থাকতে আমার মানে খুব একটা ভালো লাগতো না আসলে। কেমো ডাক্তারের নাম ছিল রাশিদ জাহাঙ্গীর কবির স্যার। উনি হচ্ছে মানে ওরা আসলে এমন করে বলতো নুসরাত কেমন আছো, নুসরাত কেমন আছো। তো এত ভালো লাগতো এই ব্যাপারটা, যেন ওদেরকে দেখলে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। তারপরে তো ইয়া কেমো তো মানে অপারেশন শুরু হয়েছিল 2:30টায়, শেষ হয়েছে রাত 8টায়। তো অনেক হ্যাঁ 10-11 জনের একটা টিম ছিল। মেডিকেল বোর্ড। হ্যাঁ হ্যাঁ, তো ওরা কিন্তু হচ্ছে আমি তারপরে আবার 12 দিন ছিলাম হাসপাতালে। এটা কি ঠিক অপারেশন থিয়েটারে ছিলেন? আপনার এটা তো ইয়ে করলো, আপনার অ্যানেস্থেশিয়া দিয়ে অবশ করলো, হ্যাঁ হ্যাঁ, যখন আবার বুঝতে পারলেন তখন? জব- মানে আপনাকে যখন অপারেশন থিয়েটার থেকে বের করলো? হ্যাঁ অবজারভেশন রুমে তো ছিলাম, তারপরে ওই দিন রাতেই হচ্ছে ইয়াতে শিফট করছে, ক্যাবিনে শিফট করছে। তো আমার একটা ইয়ে আছে, আর ওই সময় তো হাতের রক্তকের চরম খারাপ অবস্থা। তো নার্সরা ছিল বারবার পিক করতেছিল, 16বার পিক করছে আমার মনে হয় হাতে। তো তখন আমি কিছু আসলে বলিনি, আমার কাছে মনে হচ্ছে যে আমার ইয়া হচ্ছে আমার সমস্যা, ওদের তো আর কিছু না। আপনি আপনি ভাবছেন যে এইটাই বোধহয় আপনার সর্বশেষ চিকিৎসা, মানে শেষ হয়ে গেছে, যে বের না, হয়ে আমি যাবে? জানি পরে আরো 8টা কেমো আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পরে ইয়া আর হচ্ছে ওই অপারেশনের পরের দিন, অনেক বড় অপারেশন তো ইয়া, আমাকে পরের দিনও হচ্ছে ইয়া কি জানি ব্যথার ইনজেকশন দেওয়ার জন্য আমার কেবল করাই ছিল, কিন্তু আমি একটাও দেই নাই আর। আচ্ছা। কারণ হচ্ছে আমার কাছে মানে যতটা সাহসী থাকা যায়, আমার কাছে মনে হচ্ছে যে আমি সাহসী। কেউ আমাকে যখন সান্ত্বনা দিতে আসতো, এটা আমার তখন ভালো লাগতো। আমাকে যখন কিন্তু কেউ আপনার আপনার এই যে ধরেন এই আপনার যে বয়স ছিল, এখন তো আপনি অনেক অনেক ম্যাচিউর, আপনি তো তখন ছিলেন এক কিশোরী। আপনার যে বয়স, এই বয়সে স্বাভাবিকভাবেই একটু ব্যথা লাগলে, একটু পড়ে গেলে যে কারো হ্যাঁ একটু প্যানিক হওয়ার কথাই, মানে ক্যান্সার তো অনেক বড় পরের ব্যাপার। একটুখানি ব্যথা পেলেই সে ওই আল্লাহর কি হয়েছে, আমরে কি হয়েছে। না, আপনার আমি ক্ষেত্রে strong ব্যাপারটা ছিলাম। আসলে কেন, মানে কি ঠিক কি কারণে আপনার মনে হয়? না, আমি স্ট্রং কেন ছিলাম মানে হচ্ছে স্বাভাবিক ভাবে কেন যায়নি, প্রথমত হচ্ছে ফ্যামিলিতে মানে হচ্ছে ওই যে মানে লুতুপুতু করে যে বড় হওয়া, আমরা এইভাবে হইনি। আমরা 5 ভাই বোন খুবই হচ্ছে ইয়াভাবে বড় হয়েছি। ধরেন আব্বু হচ্ছে মাদ্রাসার যদিও প্রিন্সিপাল ছিল, কিন্তু আমরা নিজেদের মতো বড় হয়েছি। আর এই যে খুবই যে আদরের সন্তান বড় হয় এতটা না, এতটা আমাদের কখনোই ছিল না। 5 ভাই বোন পড়াশোনা করে, মানে সবকিছুর মাঝে আমরা বাস্তবতা দেখে বড় হয়েছি। যার কারণে ওই যে মানে বাহানা করবো এই টাইপের ইয়া নেই। আর ওই জিনিসটা ভিতর থেকেই তৈরি হয়েছে যে আমার, আমি কান্না করলে আমার ফ্যামিলি ইয়া করবে, আমাকে স্ট্রং থাকতে হবে। মানে এই রিয়েলাইজেশনটা ঠিক কি কারণ, কিভাবে হয়েছে যে কারণ আমি কান্না আব্বুকে করলে আমি আমার আব্বু, একবার- আমার আম্মু বা অন্য যারা আছে? হ্যাঁ, কারণ আমি আমার আব্বুকে জীবনে 2বারই কান্না করতে দেখছি। একটা হচ্ছে আমার আমার দাদি যখন মারা যায়, আর একটা হচ্ছে আমার সময়। তো আমার তো এইসব কান্না করতে দেখতে ভালো লাগে না। তো আমার কাছে মনে হচ্ছে ওরা কেমনে কান্না করবে না। মানে আমাদের কথা চিন্তা করে ও আবার হচ্ছে যে না আমি বলছি যে ওই ওই সময় ওই রিয়েলাইজেশন আসা, এটা তো ঠিক। আসলে ওর বয়সের থেকে হ্যাঁ। অনেক অনেক বেশি স্ট্রং ছিল, এতটা হয়তো আমরা থাকতে পারতাম না। তারপরে আরেকটা হচ্ছে আমি আরেকজন বাচ্চা ছিল, ওর নাম হচ্ছে দীপক। ও নিত আমার সাথে কেমন, ও অনেক 4-এ ছিল তখন, ও অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তো ও হচ্ছে ও যদিও মারা গেছে পরে, কিন্তু ও দেখতাম যে মানে ও তো আমার থেকে আরো অনেক ছোট। আমি 8-এ, ও 4-এ। তো ফোন টোন কিনে নেওয়া বা এরকম প্রেশার ক্রিয়েট করা বাসায়, এরকম ওর একটা ছিল। প্রেশার ক্রিয়েট আমি বলবো না, এটা আসলে ও এটা তো তো বাইনা ছোট আর কি, মানুষ, ছোট ছোট মানুষ। মানুষ। তারপর শেষে ও আর থাকে নাই, ওকেও আমি মাঝে মাঝে যাই বলতাম আরে ভয় পাওয়া না। ওকে আমি আবার যাই ইয়া দিয়ে আসতাম, ইন্সপাইরেশন দিয়ে আসতাম। কিন্তু আপনি যখন জানলেন যে আপনার ক্যান্সার হলো, তখন ক্যান্সার হলো আমার রিয়েকশন ইজ লাইক, আমি তো জানতাম যে এটা বড় কিছু, আচ্ছা এটা ক্যান্সার, ঠিক আছে, আমি এরপর আর কিছু ভাবি নাই। আর ও হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ, দীপকের ক্ষেত্রে যেটা বলবো, ও কি করছে, ও হচ্ছে ওর ফোন একটা ছিল, ও ফোনে সবসময় এই রিলেটেড ভিডিও দেখতো।
সার্চ দিয়ে মানে সার্চ দিয়ে এই সংক্রান্ত যত কিছু আছে সব দেখতো, দেখে ওর অবস্থা এমন হয়েছে, ও মানসিকভাবে এতটা ভেঙে পড়ছে। ভয় পাইছে, ভেঙে পড়ছে, সব মিলায় ওর কেমো ঠিকঠাক কাজ করতো না। মানে ও মানসিক ব্যাপারগুলো স্ট্রং থাকাটা এই সময় আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটাই একটা মানে অন্যরকম, ওর কেমো কাজ করতো না, মানে খুব ভয়ানক অবস্থা। তখনই আমাকে বলছিল যে তুমি ভিডিও টিডিও দেখিও না, দেখছো না ওর কি অবস্থা। কে বলছিল এটা? প্রপার ওয়েতে আমার ডাক্তারও বলছে, আমার হচ্ছে হলো আপুও বলছে, বড় বোন। আচ্ছা। তো আমি তো ভাবতেছি আমি তো দেখি না, যাক এটা তো ভালো হয়েছে যে কখনো ইন্টারেস্ট কাজ করে নাই যে যাই পাশে একটু দেখি ভিডিও। ইভেন স্টিল আমি মানে ফার্স্ট ইয়ারে আমি কি কারণে জানি না, আমি মানে হচ্ছে অপারেশনটা দেখতে গেছি আমি, জাস্ট র্যান্ডম ইন্টারেস্ট যে হচ্ছে কেমনে অপারেশনটা করে। তো এটা দেখতে যে এত মানে ভয় পাইছি যে আমি আর ওইখানে যাই নাই। না ভিডিওতে না হসপিটালে? না ওই যে ফোনে থাকে না ভিডিও, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ আমি ওটা সার্চ দিছি। তাহলে ভাবেন যে আমি ওই সময় এত পরে আসো, আমি আর নিতে পারতেছি না এটা, সুস্থ হয়ে যাওয়ার পর আর ওই বাচ্চাগুলো সব দেখে ফেলছে। তো তারপরে তো যথারীতি ইয়া হলো, তো মাথায় তো একবারে টাক মানুষের যেমন থাকে, আমার তো চুল সব পরে ওরকম হয়ে গেছে। তো হচ্ছে অপারেশনের কারণে 1 মাস গ্যাপ ছিল আমার, মানে কেমো 1 মাস দেয়া দেয়নি। বিরতি ছিল, হ্যাঁ। তো আবার ছোট ছোট চুল হয়েছে, কিন্তু কি আর করবো, 8টা কেমো আবার দিতে হবে। তো পরে হচ্ছে ইয়াতে গেছি, এই যে আবার একটা একটা করে দিয়ে, আর যত দিন যায় তত তো হচ্ছে হলো রোগের অবস্থা খারাপ। আর যেই ভেন দিয়ে একবার যায় সেটা হিল হইতে অনেক সময় লাগে। আর যখন যায় মানে একবারে মনে হচ্ছে যে জ্বলতেছে ভিতর দিয়ে, আগুনের মতো একবারে খুবই জ্বলে। তো এইভাবে একটা করে কেমন শেষ হইতো আর ইয়া হইতো। আর ওই সময় তারপরে এই 4 থেকে 8-এর মাঝে আমার একটা ফ্রেন্ড, মানে পঞ্চগড়ে আমরা একসাথে পড়তাম প্রাইভেটে। তো ওদের ফ্যামিলির অবস্থা মানে অত ভালো না। ওর নাম ছিল মৌ। ওরও হচ্ছে ওই সময় ব্লাড ক্যান্সার হয়, কিন্তু ওরা আইডেন্টিফাই মানে সব লক্ষণ আছে, কিন্তু ওদের মানে পঞ্চগড় সদর হাসপাতাল ছাড়া ওরা আর কোথাও আসলে সেভাবে মানে ইয়া করতে পারেনি। মানে ওদের আইডেন্টিফাই করতে দেরি হয়ে গেছে? আইডেন্টিফাই না, ওদের হচ্ছে চিকিৎসা? সামর্থ্য নেই। মুভ করতে পারে নাই। হ্যাঁ একটা হচ্ছে, তারপর উনি একবার ঢাকায় আসছিল, মানে খুবই আসলে কি বলবো, এটা শুধু চিকিৎসার অভাবে? অভাবে ও তারপরে মারা গেছে। ওই সময় আমার হইলো, আমি তো তাও যেটা ইয়া করলাম যে তারপরও এই ব্যাপারটাই ভাইয়া একদিন আমাকে, আমার খালিদ ভাই আমাকে বোঝাইছিল যে দেখো তোমাকে আল্লাহ দিছে, ওই যে রাস্তায় ওই যে টোকাই বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওর যদি হয়তো ক্যান্সার, ও তো ইয়া করতে পারতো না, মানে ও চিকিৎসা করতে পারতো না, অথবা ওর এই মেন্টাল যে তুমি যে মানে মেন্টালি যে আমি স্ট্রং আছি ওটা তো ও থাকতে পারতো না, বা এই জন্যই দেয়নি। আর আল্লাহ তোমাকে ভালোবাসে দেখেই দিছে না, আল্লাহ আমাকে ভালোবাসে, আমাকে দিছে, আমি সুস্থ হয়ে যাব, আমার কাছে এইগুলাই সবসময় মাথায় আসছে, মানে নেগেটিভিটি আমার মধ্যে ছিল না। আমার কাছে মনে হয়েছে যত কেমো আগায় আসছে, এরপরে এইভাবে যথারীতি 2021 সালে মার্চ মাসে শেষ হয়ে যায় কেমো। এরপর আমার এরপর তো হচ্ছে একটা বড় টেস্ট হয়, পিইটি সিটি স্ক্যান। ওটা করে আমি একবার শিওর হয়ে যাই যে আর কোনো ক্যান্সার সেল আপাতত শরীরে নাই। কিন্তু 5 বছরের মাথায় আবার এটা ব্যাক করার চান্স থাকে, তো তাই এতদিন আমি ফলো আপে ছিলাম। আলহামদুলিল্লাহ 5 বছরও পার হয়ে গেছে। ওই টেস্টটা কবে করেছিলেন? পিইটি সিটি স্ক্যান ওইটা ওই মানে 21 সালেই করছি। এর মধ্যে হচ্ছে 8-9 মাস আগে পুরো করা হয়েছে last। আপনার মাস বলতে এই যে 5 বছর হয়ে গেল, আবার এই জন্য করাইছে ডাক্তার, যে দেখার জন্য যে আবার ব্যাক ট্যাক করছে কিনা বা কি অবস্থা। তো সব আলহামদুলিল্লাহ ঠিক ছিল। এটা আমার এইচএসসির আগে জাস্ট, ওই সময় আবার একটা ঘটনা হয়েছে, ওই সময় আমার পা হুট করে খুলে গেছে। তো ওই যে সবাই, টাইটানিয়াম যেটা? হ্যাঁ হ্যাঁ এইখানে এই জায়গাটায় মানে হাঁটু নিচে। তো সবাই তো খুবই ভয় পাইছে যে হচ্ছে ইয়া কি জানি কি হলো। আবার ইয়া পরে খুবই টেস্ট পরীক্ষা দিয়ে আমি চলে আসছি। আচ্ছা, এই খুলে যাওয়া বলতে ব্যাপারটা কি? ফুলে ফুলে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দিচ্ছি হ্যাঁ। অসুবিধা দিচ্ছি। পরে দেখা যাচ্ছে যে ওই যে লাগে থাকে যে পড়াশোনা, ওইটা আমি আর শুরু করতে আমার বেশ দেরি লাগছে। মানে আবার ওই যে ক্লাস 8 তে ভর্তি হলেন? না, আমি এই ক্ষেত্রে বাঁচে গেছি, লাকি ছিলাম, কারণ করোনা থাকায় ওই বছর 8 অটো পাস। ও যে অটো পাস, আচ্ছা। অটো পাস, তারপরে 9-এ উঠে গেছি এমনি। তারপর 9-এর একটা পরীক্ষা আমাদের আবার কি মানে আমরা সব ভাই বোনের পরীক্ষার আগের দিন মানে পরীক্ষার আগে পড়ে প্রচন্ড পড়ে মানে হ্যাঁ। ভালো করি, এরকম একটা অবস্থা। তো আমার বড় বোন যে আছে, প্রাইভেট তো যাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ যাই পড়া সম্ভব না। আর আসে যে এতগুলো প্রাইভেট, আমি তো সায়েন্সে পড়ি, এই আবার আর কি যে আমি তো ঠিক করে রাখছি মহিলা কলেজে ভর্তি হবো, কিন্তু আমার বোন মানে সে রেজাল্টের সময় গেছে, এরপর তার নতুন ইয়া
যে মানে আমার বড় বোন ওর তো খুব শখ হলিক্রসে ঢাকায় পড়াবে। হলিক্রস হলিক্রসে তো ভর্তি পরীক্ষা দিতে হবে। না না আমি তো দিব না। আর তখনই আমি এই বাস্তবতা বুঝে গেছি আসলে একটা, আমি তো ক্লাস 10-এ শর্ট সিলেবাস আমাদের ছিল প্রথমত। আমি ওরা 2 বছরে যেই পড়া পড়ছে আমি প্রথমে পড়ছি মানে হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোতে তো সময় দিছি, কিন্তু আমি তো খুব বেশি সময় দেই নাই। কাজে ওইটার যে বেসিক একবারে স্ট্রং হওয়া একবারে ইয়া করা ওইটা আমি বুঝতেছিলাম আমার ঘাটতি ছিল, প্লাস আমি শর্ট সিলেবাস পড়ছি। তাই এখানে থেকে যাই মানে এসএসসি থেকে এইচএসসি তে তো হলো অনেক ভাস্ট সিলেবাস, এটা আমার জন্য কমপ্লিট করা কতটা সম্ভব এটা একটা ব্যাপার। সম্ভব যদিও বা হয়, আমি তো যাই প্রাইভেট পড়তে পারবো না। আর এতগুলো বাসায় সত্যি কথা বলতে পঞ্চগড়ে যারা ভালো টিচার আছে ওদেরকে বাসায় এনে পড়ার মতো অ্যাবিলিটি আমি মনে করতেছিলাম না যে সম্ভব। তো আমি তখন তো করে নিলাম যে আমি আর্টসে পড়বো, লয়ে পড়বো, মানে আর্টস পড়লে ল এটা হলো কনফার্ম। এখন এরপরে ওই তো হলিক্রসে পরীক্ষা দিতে হবে, আমি কোনোভাবেই দিব না। তো আমার যে 6 থেকে যে সার্ভিসে পড়ছি ইব্রাহিম স্যার খালি একবার বলছে যে যাও তুমি পরীক্ষাটা দিয়ে আসো। আমি সেই দিনই গাড়িতে উঠছি, মানে আমার বোন খালি পা ধরা বাকি রাখছে যে চলো আপু প্লিজ। আমি তো যাই। স্যার বলার পরে আপনি হ্যাঁ আমি তো ওনার কথা অনেক করে মানে অনেক মানে সাথে শুনি। এরপরে তো পরীক্ষা দিলেন, সুযোগ তো পেলেন। হ্যাঁ 10-12 দিন পড়ছি আমি। সেই সময় আবার একটু আমার মামা একটা মারা গেছে, উনি একটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছিল, ওই সময় আবার পড়াশোনায় একটু ঘাটতি হয়েছিল আমার। পরে 10 দিন পরীক্ষা দিয়ে আমি পরীক্ষা দিয়ে মনে হয়েছে যে আমি হবে ইনশাল্লাহ, কারণ এই 10 দিন যা পড়ছি একবারে পড়ার মতো পড়ছি, অ্যাডমিশন ক্যান্ডিডেট যেমনি পড়ে। তো তারপরে হইলো হলিক্রসে ভাইবা দিতে যাব, আমাদের সময়েই আবার ভাইবাটা চালু করছিল, মানে 400 জনের মধ্যে মতো হলো ইয়াতে টিকছে এদেরকে ভাইবা নেবে, এদের মধ্যে 200 কতজন জানি নিল। তো ভাইবা দিতে গেছি, ওরা বললো সবকিছু পরে, এখন আমি বললো যে মানবিকের ক্লাস 3 তলায় তুমি কি করতে পারবা? তখন তো বলছি ইনস্ট্যান্ট করতে পারবো, কিন্তু আর পরে তো আসলে ডাক্তারের সাথে কথা বলে দেখলাম ডাক্তার আসলে এলাও করতেছিলাম, বলতেছে যে একটা সিঁড়ি যে হলো করবে, ওদের আবার অ্যাটেন্ডেন্স মেনটেনের ব্যাপার থাকে হলিক্রসে, কাজেই সিঁড়ি বায়ে বায়ে উঠবো, এটা আমার পায়ে ক্ষতি হতে পারে। তো এত জীবনের উপরে তো আর কিছু না, এত সংগ্রাম করলাম। তো তখন যথারীতি তখন আমার মনে হয়েছিল আমি কেন। এরপর আমি আবার মানে আমি তো একাই, আমি এইসব কথা তো আর এদেরকে বলতাম না, আমি আপুদেরকে তো বলতাম না, কিন্তু আমার ফ্রেন্ড রিয়া, মাফিয়া এরা আমাকে অন্যভাবে কাউন্সিলিং করতো যে, আর আমার ওই আমার যে ফ্রেন্ড ওরও হয়েছে, কিন্তু ওরও সৈয়দপুর বিজ্ঞান সব থেকে ভালো কলেজ, ওখানে ওর পড়ার হলো চান্স হয়েছে, কিন্তু ওর মানে সব মিলে আর হচ্ছে না, ও মানে পড়বে না। তাহলে আমাদের দুইজনেরই স্বপ্নভঙ্গ হলো। আর আমার আরেক ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড ও মানে আমরা 3 জন, আমরা একটা ট্রাইও আর কি। তো ও রংপুর সরকারিতে চলে গেল, আর আমরা দুইজন আর্টস নিয়ে পঞ্চগড় সরকারিতে থেকে গেলাম, পঞ্চগড় মহিলা কলেজে আর কি, সরকারি মহিলা কলেজ। এরপরে আসলো যে শুরু করলাম প্রাইভেট। তো শুরু থেকেই টিচারদের একটা ইয়াতে আমি কিন্তু ওই যে বললাম আমি কিন্তু স্কুলে কোনোদিনই টপার ছিলাম না, কিন্তু কলেজে আসে দেখা যাচ্ছে যে আমি জানি না আমার লেখা আগে অনেক হলো ভুল হইতো, কিন্তু এখন যে হুট করে কি হইলো মানে সবকিছু একটা হয়ে গেছে। আর ওই সময় একটা সময় গেছে যে অসুস্থতার সময় আমি অনেক ভোকাবুলারি মুখস্থ করছি, আচ্ছা ওইটা যে এখানে এসে কাজে লাগছে। পরে টিচাররা কখনো আলাদা চোখে টপ মানে 3 যে আছে এদের মধ্যে আমি সবসময় থাকতাম, 5 সর্বোচ্চ এর মধ্যে। তো টিচাররা সবসময় আমার কাছে এক্সপেকটেশনটা যে থাকে না কিছু আমাকে ছাড় দিবে বা ছাড় দেওয়া এটা আলাদা কথা, কনসিডার তো অবশ্যই করবে, প্রাইভেট না যেতে পারলে আমার সমস্যা এসব বুঝি, কিন্তু এক্সপেকটেশন যে আছে পড়ালেখার দিক থেকে এটা অন্যদের কাছে যা করে বরং আমার কাছে কম করবে না, আর বেশি করে। হ্যাঁ, তো ওদের এক্সপেকটেশন দেখে মনে হতো যে না খারাপ, তো আসলে মনে হয় কখনো যায় মনে হয়েছে এদের জন্য হলেও চান্সটা পাওয়া উচিত। এরপরে পরীক্ষা দিলেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো, ইন্টারমিডিয়েটও তো আপনার 5 আসলো না? হ্যাঁ 5 আসছে। ইয়াতে জেলায় 17 আমি হয়েছে। পরে আমার সমাজবিজ্ঞান পরীক্ষার দিন আমার একদিন আগে আমার চাচা মারা গেছে থ্রোট ক্যান্সারে। আচ্ছা, তো ওনাকেও আমি আমাদের ভাগ্য ভালো যে 10 তারিখের পরীক্ষা আমাদের 2:30টায় ছিল, আমি সেদিন সকালে কাকাকে দেখে আসি পরীক্ষা দিছি। আচ্ছা। তো এরপরে তো জন্য অ্যাডমিশনের জন্য আসলাম, তো কোথায় ভর্তি হব, সবার তো অফলাইন কোচিং, তো আমারও তো ইচ্ছাই ছিল যে আমি অফলাইনেই ভর্তি হবো, কিন্তু
ঢাকায় তো এই বাস্তবতা অনেক কঠিন। আমার তো বাসে উঠে যাই, একা যাওয়া, এসব আসলে সব বেলায় সম্ভব না, আর কোথাও লিফট নেই। অনলাইনে ভর্তি হলাম, তো প্রথমে যদিও একটু ইনসিকিউর ফিল করতাম, কিন্তু পরে দেখলাম যে না, আমাদের সার্ভিস অনেক ভালো, সবকিছু মিলেই ভালো আগাচ্ছে। তারপর ফ্রেন্ডদের যারা অফলাইনে কোচিং করতো ওদের সাথে যোগাযোগ রাখতাম যে কি পড়তেছো, কিংবা হচ্ছে মানে ওদের প্রোগ্রেস কেমন, ওরা কি পড়াচ্ছে, এগুলো জানতাম। আবার মাঝে মাঝে মানে ডাউন তো ফিল করবোই, এটাই তো মানুষ আমরা। আবার এই সময়টাতে হচ্ছে একটু বেশ লড়াই করা লাগছে। আমি যেহেতু পরীক্ষার আগে মানে খুবই পড়া পাবলিক, তো আমার কাছে তো মনে হয়েছে 4 মাস খুবই ভালো করে পড়বো, ভাই বোনদেরকেও এমনি দেখছি। কিন্তু এই সময়টাতে আসে আমার জন্য যেন এটা অ্যাডমিশন জার্নি, এটা আমাকে ফিল করাই দিয়ে গেছে, মানে অন্য সময়ের মতো না। তো হচ্ছে বেশ বুঝলাম প্রিপারেশন, হ্যাঁ মোটামুটি বলা যায় ভালো। এখন জাস্ট আমি রিভিশন দিব যা পড়ছি। 9 দিনের দিন আমার একবারে এইরকম জ্বর জীবনও দেখি নাই, এই জ্বর আসলো আমার। তো তো পরীক্ষা আমি তো কয়দিন আগে? মানে 13 তারিখে পরীক্ষা, আবার 6 তারিখে আছে কমার্সে, সব মিলাই মানে কত তারিখের দিকে, 4-5 দিন আগে, 3-4 দিন আগে, 6 তারিখে 3-4 দিন আগে, 11 তারিখের দিকে জ্বর আসছে। হ্যাঁ হ্যাঁ এরকমই মাসের শেষের দিকে এরকম আছে। আচ্ছা, পরে এই জ্বর নিয়ে তো মানে ধরেন যে কিছু করতে টরতে তো আর পারতেছি না, মানে মাথাটাই উঠানো যাচ্ছে না, খাইতেও পারতেছিল না। খাওয়া দাওয়া সব বন্ধ। তো হচ্ছে 5 তারিখে 4 তারিখে বৃত্তির রেজাল্ট দিল, ওখানে হচ্ছে হলো বৃত্তি আসলো আলহামদুলিল্লাহ। পরে হচ্ছে 6 তারিখে পরীক্ষা দিতে গেলাম খুবই বিধ্বস্ত অবস্থায়। তার আগের দিন আমি হাসপাতালে, মানে সেটা বি কেমন ইউনিটে একটা ছিল না, সি সি ইউনিটে। ইউনিটে? হ্যাঁ, তো ওই দিন পরীক্ষা টরীক্ষা দিয়ে আসলাম এক্সপেকটেশন অনুযায়ী। আমার মানে এক্সপেকটেশন কি, এক্সপেক্ট করেই নেই আমি কিছু, মানে তারপরও ভালো মোটামুটি হয়েছে। তো এরা আসে পরীক্ষায় জিজ্ঞেস করে, আমার স্ট্র্যাটেজি ছিল যে বাসায় এসে কেউ জিজ্ঞেস করবে না পরীক্ষা কেমন হয়েছে, এটা কাউকে বলবো না আমি এটা। তারপরে হচ্ছে এই যে 13 তারিখে পরীক্ষা, এইভাবে আমি 9 মানে হচ্ছে 2-3 দিন আছে এই সময় সুস্থ হলাম, কিচ্ছু রিভিশন দিয়ে যায়নি। এরপর পরীক্ষার হলে দেখি যে কোয়েশ্চেন তো একবারে দিছে, যা করার করে দিছে। মানে খুবই আমার কাছে খুবই কঠিন কোয়েশ্চেন লাগছে। প্রথমত বাংলা সোজা হওয়া সত্ত্বেও আমি কম দাগাইতে পারছি শুরুতে, তারপর জিকে কোয়েশ্চেনও কঠিন হয়েছে, আবার বাংলা মানে রিটেনও আমাদের তো আউট অফ সিলেবাস আসছে এটা। তো সব মিলে একটা প্যানিক অবস্থা। আমি বাইরে বললাম যে প্রশ্নটা যে কি করলো আসলে আমি বুঝলাম না। আসলে আমার কাছে মনে হলো এবারও আমি কোথা থেকে এই সাহস আসছে আমি জানি না, বললাম আল্লাহ মনে হয় এটা রাখে নাই ভাগ্যে, যা ভালো রাখছে তাই হবে ইনশাল্লাহ। আর এমনিতেও তো পরীক্ষায় পড়াশোনা করে যায়নি, মানে ধরেন যে রিভিশন দিতে পারেনি। পরে ভাইয়া বাইরে হয়ে বললাম যে পরীক্ষা ভালো হয়নি, কোয়েশ্চেন খুবই কঠিন হয়েছে। ভাইয়া আমার থেকে বেশি ডিপ্রেসড আমার ভাই হয়ে গেল, এক সাইডে বসে আছে। পরে তখন মিলাই টিলাই দেখি যে না বাকিদের থেকে ভালো হয়েছে, তখন আবার কনফিডেন্স পাই গেলাম যে রিটেন যা লেখার অন্যান্যদের থেকে বরং বেশিই লিখে আসছি। তখন না মনে হয়েছে যে হইলে একবারে টপ পজিশনে হবে, আর না হইলে হচ্ছে কোনো রোল টোল ভুল করে আসছি। যেদিন রেজাল্ট দিল সেদিনকার কথা বলেন, সেদিন আপনি নিজে দেখছিলেন না কারো কাছ থেকে প্রথমে না, আমি জানছিলেন? আমার রেজাল্ট সবসময় নিজেই দেখছি, মানে বরাবর। তো হচ্ছে আমি রেজাল্ট দেওয়ার কথা তো আগেই জানতেন যে আগামী? না 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 না, রেজাল্ট তো আনপ্রেডিক্টেবল ছিল। আর হচ্ছে 13 তারিখে পরীক্ষা, 1 মাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা, সেই হিসাবে 13, 14, 15, 16 এরকম মধ্যেই দিবে। তো দেরি করতেছে, বুঝতেছি যে এরকম তো করেই রেজাল্টের ক্ষেত্রে। আমি অপেক্ষায় থাকতে থাকতে আমি এতদিন ঢাকায় ছিলাম। 19 তারিখ রাতে আমি পঞ্চগড় চলে গেছি, আমার ফ্রেন্ডদের সাথে সবাই মিলে চলে গেছি। তো তারপরে বাসায় যাই শুনি যে রেজাল্ট 21 তারিখে দিতে পারে। ঘুম থেকে উঠে আমি আমার ভাস্তিকে নিয়ে, আমার তো বেড়ানোর স্বভাব, আমি একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো তারপরে আমার ভাবি এসে বলছে বি ইউনিটের রেজাল্ট দিছে ওই দিনই, যেদিন পৌঁছেছি সেই দিনই। আমি পাশেই এখানে 19 তারিখে? 20-এ 20 তারিখে? 20 তারিখে 20 সরি জানুয়ারি, হ্যাঁ। জানুয়ারি, হ্যাঁ। তারপরে আমি রেজাল্ট করতে গেছি, সার্চ দিছি, দেখতেছি যে রেজাল্ট ইজ নট ফাউন্ড। প্রথমে মাথায় আসছে আল্লাহ এখানে করলাম, তারপরে আবার একটু ধাতস্থ হয়ে যে হইতে পারে, সার্ভার জ্যাম হইতে পারে। এরপরে বাসায় যাই শান্ত মস্তিষ্কে দিলাম। এইবার এখানে আসলে পজিশন 100তম, বলে রাখা ভালো আমার সি ইউনিটেও হচ্ছে পজিশন 100তমই কিন্তু আসছে। তো এখন দুইটাই তো 100তম। আমার তো এখন ভাবতেছি যে এটা আসল রেজাল্ট কিনা। আমি ইভেন ওই দিন তো 3-4 বার রেজাল্ট চেক করছি, এদেরকে দিয়ে করাইছি। আমি আবার রাত 10টার দিকে করছি, আবার এই কিছুদিন আগেও মনে হয় দেখলাম যে না ঠিক আছে। তো তো এই 100তম এইভাবে হইলাম। যখন জানলেন যে 100তম হলেন, মানে ওই সময়কার ফিলটা কি ছিল ঠিক? কেন জানি, আমি জানি না কেন, যারা চান্স পাইছে ভালো, চান্স পাইছে তাদের কাছে হয়তো বা কারোর কাছে এটা চরম একটা পিক মোমেন্ট, যে এত দিনের সফলতা পাইছে। কিন্তু আমার কেন জানি হ্যাঁ হয়েছে, এরপর আমার আর ইন্টারেস্ট কাজ করা বন্ধ করে দিছে।
মানে আমি মানে ইমোশনলেস হয়ে গেছি। এদের পরে তো আসে বাসায় শুনি যে এরা মেয়ে নিয়াটা পাইছে, এরা কান্না টান্না করছে। আর বাসায় ওই সময় আমার অর্ধেক ফ্যামিলি এখানে অর্ধেক ওখানে, আমি রেজাল্ট দেখছি একাই, শুধু ভাবি পাশে বসে আছে। তো ওইভাবে ফিল করি নাই। হ্যাঁ সত্যি, এটা সত্যি কথা। কিন্তু এখন ফিল হয় যে আসলে তারপরে যখন পোস্ট টোস্ট হইলো, ভাইয়া ইয়া হলো, জানাইলো, তো তখন হচ্ছে মানুষ যখন এত ভালোবাসা দিচ্ছে, তখন আমার কাছে কোথাও যায়। তারপর কলেজে যেদিন গেলাম, মানে এত বেশি সবাই ভালোবাসতেছে, মানে সবাই টিচাররা ডাকে ডাকে ইয়া করতেছে, মানে সবাই দোয়া দিচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগছে। তখন বুঝছি যে আসলে এটা কত বড় অ্যাচিভমেন্ট। বললেন আইনে পড়তে চান, আইনে কেন? আইন হচ্ছে আমার যে ভাইয়া আপু আছে, এদের আইন আসছিল ভাগ্যে, কিন্তু এরা কেউ পড়ে নাই। কিন্তু আমার আব্বুর আবার এই সেক্টরটাতে খুবই ফ্যাসিনেশন আছে একটা। তো আমি যেহেতু ডাক্তার হইতে পারলাম না, এটাও আব্বুরই স্বপ্ন ছিল। তো তারপরে মনে হয়েছে যে আমি লই পড়বো। মানে বাবার স্বপ্ন। হ্যাঁ এরকম, কারণ আব্বুর কাছ থেকেই তো হচ্ছে হলো বেশিরভাগ বিষয় জানা, এটাই আর কি। আর আমার ডাক্তারকে যদি ল আসে, তাহলে ব্যাপারটা হচ্ছে হলো যা বলছি এরকমই হবে। আমি 9-এ তো বুঝতাম না, আমি খালি নামাজে দোয়া করতাম যে আল্লাহ আমার যেন ল আসে, আল্লাহ আমার যেন ল আসে। তারপর মাঝখানে ইংলিশের মধ্যে ফ্যাসিনেশন হয়েছে, তবে পরে বুঝছি যে ইংলিশ না ল। তারপরে আমার ডাক্তারকে মানে হলি ক্লাসে চান্স পাওয়ার পর তো আমি ফলো হয়ে গেছিলাম। পরে ডাক্তার শুনলো যে আমি কি নিলাম, আর্টস না সায়েন্স। তো আর্টস শুনে উনি একটু মন খারাপই করলো, কারণ আরেকটা ভাইয়া তার মনে অস্টিওসার্কোমা হয়েছে, সে রংপুর মেডিকেলে পড়ে। বলছে আরেকটা ডাক্তার হইতো, মেয়ে ডাক্তার হইতো একটা। ডাক্তার একটু মন খারাপ, বললাম যে স্যার ইনশাল্লাহ লয়ার হবো। তো ওইটাও হচ্ছে জানি না, এখনো তো সাবজেক্ট চয়েস দিলাম, রেজাল্ট আসলে হয়তো স্যারকে ওই বলা কথাটা সত্য হয়ে যাবে। আচ্ছা, তো এখন আপনি তো আপনি আরো শাহজালালে পরীক্ষা দিলেন, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলেন, সেগুলোতেও তো সুযোগ হয়েছে। হ্যাঁ, আমার শাহজালালে পজিশন আসছে 47, জাহাঙ্গীরনগরে 32, আর আরেকটা হচ্ছে মানে সি ইউনিটে 32, আর বি ইউনিটে হচ্ছে 134। হ্যাঁ, আর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে 219। জগন্নাথের পরীক্ষা দিয়েছিলেন? দিছি 705। 705। আচ্ছা, না আপনি 705 হয়েছেন সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো যে কোয়ালিফাই করেছেন। এত মানে যতগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছিল সবগুলো কোয়ালিফাই হ্যাঁ, করেছেন। আসলে জগন্নাথের সময় ভাইয়া হয়েছিল কি, ও সবই ই করে দিয়ে আসছে যে যা যা হবে হবে, মানে কোশ্চেনটা সত্যি কথা না, বলতে আমি অনেক ওনাকে বলছিলাম যে জগন্নাথে যে উনি 700তম হয়েছে, এটা ভালো হয়েছে। কারণ হচ্ছে জগন্নাথে ধরেন এই 50, 60, 100তম হয়ে গেলে আরেকটা ছেলে বা মেয়ে কপাল করতে। অসুবিধা নেই, আমি তো ভর্তি হচ্ছি না, কাজে ওরাই পাচ্ছে যাদের পাওয়ার কথা ছিল। না, আপনি ভর্তি না হলেও ওই প্রথম ওরা একটু ডিপ্রেসড ফিল করতো। হ্যাঁ, ওরা ডিপ্রেসড ফিল করতো। এখন তো আর আপনাকে প্রথম ইয়েতে ডাকবে না। না, ওই সুযোগটা ওই ছেলে ওই যে ওর ভার্সিটি তো, মানে আমার ওর এমনি তো ইচ্ছাও ছিল না, just একটা হ্যাঁ, আমি আবার ওর সাথে একটু মজাই করলাম যে তোমাদের ভার্সিটি আচ্ছা, আপনার আম্মুরও ক্যান্সার বললেন নাকি? ওনার কি অবস্থা প্রিস্টেজ। এখন? এটা আসলে হচ্ছে একবারে ফার্স্ট একবারে এটা ভয়ও নিয়ে ওইভাবে, কিন্তু হচ্ছে সময় গেলে এটা তো অনেক ইয়া করে তাড়াতাড়ি। আচ্ছা, আচ্ছা। তো আগেই রিকভার হয়েছে? আগে রিকভার বলতে ওই ইউট্রাস কাটে ফেলছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তার মানে আগে Chemo টেমো এসব আর কিছু আসে। আইডেন্টিফাই করে দেওয়ার সুবিধা হয়েছে। উনি আছেন এখানে? আম্মু ওই বাসায় আসলে মেহমান আসবে তো, আপুর শ্বশুর বাড়ি থেকে, বড় আপুর। আচ্ছা। আপনার ওই আপু কোথায়? ওই বাসায় ওই বাসা কোথায়? অনেক দূরে? না, এখানেই। আপুর সাথে কি কথা বলতে? ওনার সঙ্গে যেহেতু বারবার ওনার প্রসঙ্গ আসে, আপনার এখন হাঁটতে ঠিক অসুবিধা হয়? হাঁটতে বলতে আমাকে তো ডাক্তার স্ট্রেচার নিয়ে হাঁটতে বলছে, আমি তো এমনি হাঁটতে পারি দেখলেন। আর হচ্ছে স্ট্রেচার নিয়ে হাঁটতে বলছে, কারণ যে কোনো সময় পড়ে গেলে একটা Safety বিপদ হবে। সেফটি ইস্যু। হ্যাঁ। আচ্ছা, আর এমনিতে আমাদের মতো ওর হাঁটা একটু লিমিটেশন আছে, সিঁড়ি পাওয়া, তারপরে তো পড়ে টরে এই- গেলে মানে হ্যাঁ। অবস্থা ভবিষ্যতে মানে ধরেন যে ঝুঁকিপূর্ণ হতে পারে। হ্যাঁ 10 গুণ খরচ, 10 গুণ কষ্ট, এরপর বোন স্টক আছে কিনা এটাও দেখতে হবে ওদের। হ্যাঁ, অনেক ব্যাপার স্যাপার। তো বলতে আমার একটা পা একটু ছোট, মানে যে এই পায়ে অপারেশন হয়েছে এটা ছোট। প্রথমে ওরা একটু এই পাটাই বড় করে দিয়েছিল, যাতে আমি যখন লম্বা হবো এটার সাথে সামঞ্জস্যপূর্ণ যাতে হয়। তো হয়তো ওদের হ্যাঁ একটু বেশি লম্বা হয়ে গেছে ওইটার প্রেডিকশন অনুযায়ী, যার কারণে আমার এখন এই পাটা মানে ভালো পাটা একটু বড় আর এটা একটু ছোট, যার কারণে হাঁটাটা বাঁকা হয়, বুঝতে পারে মানুষ যে আমি পায়ে সমস্যা। আচ্ছা আচ্ছা। আপনি নিজে চলতে একটু অসুবিধা হয় এই কারণে? না আমার খুব একটা হয় না, আমি এটাতে অভ্যস্ত হয়ে এটা গেছি। ঠিক কতটুকু ছোট এরকম? না আমি মাপটা জানি না, তবে ছোট। সামান্য? হ্যাঁ হ্যাঁ সামান্য, কিন্তু হাঁটার ক্ষেত্রে এখন বোঝা যায় তো
আমার তো আরেকটা ইন্সপিরেশনের জায়গা ছিল, সেটা হচ্ছে যে এমন এমন মানুষকে দেখতাম যে হচ্ছে এমন এমন স্টেজে গেছে ক্যান্সারের, যে ওদের হয়তো সম্ভব না। আমি তো একবারে ফার্স্ট স্টেজে, তো এটা তো একটা আল্লাহর পক্ষ থেকে একটা না, উপহার না কাণ্ড, যে হচ্ছে একবারে প্রথমেই ইয়াতে পাইলাম, প্রথম স্টেজেই ধরা পড়লো, এখন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। কিছু কিছু মানে আমার সব থেকে কষ্ট লাগতো কোন পেশেন্টগুলোকে ডায়ালাইসিসের পেশেন্ট দেখে, কারণ আমি কিছুদিন শেষের দিকে কিছুদিন আমি ওয়ার্ডে ছিলাম। তো ডায়ালাইসিসের পেশেন্টগুলোর মানে একটা বয়স্ক পেশেন্টকে দেখছি এত কষ্ট, বলছি না অনেক ভালো আছে আমি, বা আরো ওয়ার্স্ট হইতে পারতো। আমি সবসময় চিন্তা করি আরো ওয়ার্স্ট হইতে পারতো, সেটা না হয়ে ভালো হয়েছে। অপারেশন করে ডাক্তার একসময় তো এমনও বলেছিল হয়তো পা কেটে ফেলতে হতে পারে, সে সময় সে সময় আমি বলছিলাম যে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরে যদি পা যেন কাটতে না হয়, পা কাটা ছাড়াই যেন ভালো হয়, মানে পাটা যেন যে কোনো পাটা যেন থাকে, হ্যাঁ যেভাবে পাটা থাকে ওইভাবে তবে চিকিৎসা নেওয়া। একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা তো 5 ভাই বোন শুনলেন, কিন্তু আমার আরেক ভাইও ছিল। তো সে ছোটবেলায় টাইফয়েড হয়ে সে আর কি প্রতিবন্ধী হয়ে গেছিল। তো যখন ওর 13 বছরের মতো বয়স, তখন ওর মানে হচ্ছে পাশের বাড়িতে আগুন তাপাইতে যায়, ওর শরীরে আগুন লাগে, যে ইয়া হয়ে গেছে, মানে হচ্ছে পুড়ে গেছে। তো ওইখানে ওইভাবে মারা যায়। তো এই ব্যাপারটা তো আম্মুর মাথায়, আম্মু স্বাভাবিক আসলে তারপর আর ছিল না। আম্মু কিন্তু অনেক কষ্ট করে নিজেকে আবার মানে হচ্ছে ইয়া করে একত্রিত করে, ভাইয়া মারা যাওয়ার পরে আমি হয়েছি। তো আমি আম্মুর কাছে পরে শুনছিলাম, আম্মু হয়তো এখন ব্যাপারগুলো অর্গানাইজ হচ্ছে, এগুলো কতটা করতে পারতেছে, যে আম্মু আমাকে বলছিল যে আমার কাছে প্রথম দিকে একবারে মনে হয়েছে যে যখন এরকম হলো, আম্মুর কাছে মনে হয়েছে যে হচ্ছে আমি হয়তো আর থাকবো না, মানে কি বিয়ে হয়ে যেভাবে গেছে আমি ওইভাবে হচ্ছে চলে যাবো আর কি। তো আম্মু সবসময়, কিন্তু আম্মু পাথর হয়ে গেছিল। আম্মু যে একটা মানে আলাদা একটা ভয়, একটা উদ্বেগ, কান্না করে না একবারে ইয়া করে করে, মানে ওদের চোখে পাথর। হ্যাঁ হ্যাঁ এরকম হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় আপনি কিছু বলছিলেন, তারে ফোন করছিলেন বা কোনো? হ্যাঁ ফোন দিছিলাম, তারপরে আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক হ্যাপি, তারপর আমার মেয়েটা অনেক ভাগ্যবতী, অনেক অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে, হ্যাঁ। যে এতদিন পরে এসে সার্থক হলো। এখন কি চান আপনি? এখন চাই আল্লাহ সুস্থ রাখুক তাকে, ভালো একটা সাবজেক্ট মিলাক, সুস্থ সবল থাকুক, পড়াশোনাটা চালিয়ে যাক, আল্লাহ যেন তাই করে। আচ্ছা আচ্ছা। আল্লাহ তাআলা, তখন আমার বিয়ে শাদী হয়নি, সাথেই ছিলাম, যার কারণে করার একটা সুযোগ আল্লাহ তাআলা হয়তো আমাকে দিয়েছিলেন। ওর যখন ওই পাটা ওরকম হলো, তখন ডাক্তারের কাছে আমরা যখন গেলাম, সিরাজুস সালেহীন ঢাকায়, প্রথম উনি বললেন যে ওকে বললো যে বাবু তুমি একটু বাইরে যাও তো। পরে আমার বাবা আর আমি ছিলাম, বলতেছিল যে পাটা রাখবো কি রাখবো না, এটা 4টা কেমন পরে ডিসিশন হবে। তো ওকে আমি পরে আস্তে আস্তে একটু তৈরি করতেছিলাম। তো প্রথম দিন বলা মাত্র অনেক বেশি সাহসী, ও আমাকে বলল যে আপু জীবনের চেয়ে তো আর পা বড় না। আবার তারপরে ওই চিন্তা থেকেই হয়তো বা তারপরের দিন বলতেছিল যে মহাশূন্যে নাকি মঙ্গল গ্রহে একটা মেয়েকে পাঠাবে তার বাবা মা, যে মেয়েটা হচ্ছে যে একমাত্র সন্তান, তাকে কয়েক বছর থেকে তৈরি করা হচ্ছে, তাকে পাঠালে সেখান থেকে সে ফিরে আসবে কিনা সন্দিহান। তো আসবে না এইভাবে করি, তাহলে এইভাবে ভাবতেছে কেন? তো ওকে আমি কাঁদতে খুবই কম দেখেছি আর কি। ও এত চাপা স্বভাবের এবং কষ্ট পেত না তা না, মানে আমরা যেন কষ্ট না পাই, ও মানে কেন যেন বয়সের চেয়ে অনেক বেশি বুঝতো। আমরা যেটা 25-এ এসে 30-এ এসে বুঝি, দেখা গেছে যে ও তখন 14 বছরের, ওর ম্যাচুরিটি লেভেলটা অনেক আগে থেকে অনেক বেশি হাই। এখন চান্স পেয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য অনেক খুশির, আনন্দের, গর্বের, অবশ্যই সব মিলিয়ে। কিন্তু ও সামনেও ভালো করবে এইটুকুই আশা করি। আর